গ্রেফতার হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এ বিষয়ে শাহবাগ থানায় ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিবৃত করার চেষ্টা করে, বিকজ মূল রাস্তাতে তারা আগে একবার এসেছে এবং ঢাকা শহরের প্রায় এই অংশের যানজটের কারণে পুরো রাস্তা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যখন আবার এই পাশ দিয়ে তারা যা আমরা না করি যে আপনারা এখানেই শেষ করার কারণে আপনাদের কথাবার্তা তো হয়ে গেছে, তারা আমাদের কথাকে ওভারটেক করে আবার মূল রাস্তাতে যেয়ে আবার তারা প্রেস ক্লাবের দিকে যাওয়া শুরু করে। পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি, 19-20 জেলাও সেই কদু। কাজে আমরা চাই না জেলাও সেই কদু হোক। যারা হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি করবে, জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে ঢুকে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল, আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা পর বক্তব্য এবং নীতিগত অবস্থান থেকে যে কোনো রাজনীতি সচেতন মানুষ বুঝবেন যে বিএনপির সঙ্গে জামাতের একটা দূরত্ব বাড়ছে বা বেড়েছে বা বাড়ছে। করছেন যে এটা তাদের আলটিমেটলি এদের একটা বিরাট অংশ জামাতপন্থী। এদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন, আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি। পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি, 19-20 জেলাও সেই কদু। কাজে আমরা চাই না জেলাও সেই কদু হোক। যারা হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি করবে, জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে ঢুকে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল, আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া। আমি দীর্ঘদিন যাবৎ হিরো আলমকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, পাশাপাশি ভিপি নুরের যারা দলটা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এতদিন পিছনে যে জনসমর্থন দেখছেন অথবা হিরো আলম যে ভোট পাইছিল, তারা ভাবতেছিল যে এটা ব্যক্তি হিরো আলম পাচ্ছে অথবা ব্যক্তি ভিপি নুর পাচ্ছে, কিন্তু তারা এই জিনিসটা এখনো বুঝতে পারে নাই তাদেরকে তখন যারা ভোট দিছে এদের 98% মানুষ হচ্ছে বিএনপি এবং জামায়াতের কর্মী। তো তাদেরকে কেন ভোট দিল? কারণ বিএনপি জামাতের কোনো প্রার্থী ছিল না, বিএনপি জামাত থেকে ওইভাবে রাজপথে কেউ ছিল না, যার কারণে ভিপি নুর কথা বলছে। তখন পুরো বিএনপি জামাতের মানুষ মনে করছে যে না, আমাদের কাজটা ভিপি নুর করতেছে, শেখ হাসিনারে বকতেছে, গালি দিতেছে, প্রশাসনটা যা করতেছে আমরা আসি। ভাই, বিকাশও গেছে অনেক, তাই না? হিরো আলমও ঠিক একই মনে করছে। এখন কালকে ধোলাই খাওয়ার পর হিরো আলমের সেন্স আসছে যে না, আমার পিছনে আসলে কোনো সমর্থন নাই। তো ভিপি নুরেরও বুঝতে আর বেশি সময় লাগবে না। ভিডিওর প্রথম অংশে আপনারা ভিপি নুরের বক্তব্য শুনে অনেকে নিশ্চয়ই কমেন্ট করে ফেলছেন, আওয়ামী লীগ ফিরে এসেছে ভিপি নুরের বেশে। এটা অনেকে আমি দেখছি কালকে ভিডিওর মধ্যে লেখা শুরু করছেন, ভিপি নুর দালাল, সে একটা এটা সেটা। কেন ভাই, এখন কেন মনে হচ্ছে? এখন এই কারণেই মনে হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই, ভিপি নুর 300 আসনে সিট দিবে, যদিও 3টা আসনে সে তার প্রার্থী পাশ করে আনতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি অবস্থা। তো সেই একটা সিচুয়েশনে আইসা এখন সে ধরবে কারে? জামাত তো সুযোগই দিচ্ছে না। সারা বাংলাদেশে গত 1 মাসে জামাতের কোনো অ্যাক্টিভিটিস পাইছেন? ব্রিগেডিয়ার আজমি একটা বক্তব্য দিছে, ডাইরেক্ট বলে দিছে দলের কেউই না, ওনার বক্তব্যটা ব্যক্তিগত অভিমত, আমরা যেমন কথা বলি তেমনই, আর বাইরে উনি কিছুই না রাইট নাও। তাহলে বাঁটি আছে কে? বিএনপি। আর বিএনপি চান্স দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, ভাইরাল হচ্ছে, এগুলোর পক্ষে বিপক্ষে আপনি যুক্তি দেখাচ্ছেন, ওই আওয়ামী লীগের মতনই যুক্তি। আওয়ামী লীগ যেমন যাই করতো গণহারে কি বলতো, পুলিশও বলতো এটা বিএনপি জামাত, এমপিরও বলতো বিএনপি জামাত, ছাত্রলীগও বলতো বিএনপি জামাত। এখন যেটা হচ্ছে কি, কোথাও কিছু হলে ওরা ফিরে এসেছে ছাত্রলীগ আফসোস লীগের বেশে অথবা আনসার লীগের বেশে, সব কিছুর মধ্যে আপনি লীগ খুঁজে পান। এটা একটা মজার জিনিস তৈরি হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে ভিপি নুরের কাজ তো বক্তব্য দেওয়া, সে বক্তব্য দিতে হবে। তো সে এখন বক্তব্যের জন্য কারে খুঁজে পাইছে? যেই কাজটা এতদিন আওয়ামী লীগের জন্য ছিল, এটা এখন বিএনপির উপর হাবি হইয়া বসছে কিনা? বসছে। তো এখন ভিপি নুরের যে অবস্থান, রাতারাতি অনেকের কাছে এটা ভিলেন হয়ে গেছে। আমি কিন্তু সেই আগে থেকে বলছি, তখন আপনারা বলতেন বেটা তুই তো বলবি তোর দলের নো, এদের যে ভাষা প্রয়োগ এটা সুস্থ রাজনীতির জন্য পজিটিভ না। আপনি সমালোচনা করবেন, আপনি গোলাম মোল্লা রনিরে দেখেন সমালোচনার জন্য, আন্দালিবুর রহমান পার্থকে দেখেন, মানে যাদেরকে
আইডিয়োলজিমের জায়গাতে মোটামুটি মানুষ পছন্দ করে, একটা কম বেশি, যাদের কথোপকথন মানুষ শোনে, উগ্রতা, তারপর খালি এটা করে ফেলবো সেটা করে ফেলবো। এখন দেখেন বিএনপির কোন কোন ভাষায় ভিপিনুর অ্যাকশন দিচ্ছে। প্রতিদিন তার যেখানে একটা টকশো থাকে, যেখানে একটা সমাবেশ থাকে, সেখানে বসেই আন্দোলনের ডাক দিচ্ছেন, আর বিএনপিকে নানান নামে, নানান চিন্তায়, নানানভাবে অভিহিত করছেন। আবার দেখেন ইউনূস সাহেবের সাথেও 3-4 দিন আগ পর্যন্ত লাড়াচাড়া করছে, সেইখানেও লাইনে চলে আসছে। তবে কৌশলে এটাও চাচ্ছে জাতীয় সরকার টরকার বানাইয়া আমাদেরকে ঢুকান, আমরা মিলাটিলেও আপনার পরামর্শ দেই। কোথাও তো আর ডাকতেছে না, না সমন্বয়করা ডাকতেছে, না উপদেষ্টা পরিষদ থেকে কোনো ডাক আসছে, না ওইভাবে কোনো গণমাধ্যম আপনার বড় কোনো ক্যারেক্টারের সাথে একটা বৈঠক টৈঠক হচ্ছে। তো সব মিলাইয়া বিএনপির জন্য এই মুহূর্তে ভাই আমরা কথাগুলো আর কজন মানুষ শুনে, ভিপিনুর কথাগুলো তো সবাই শুনে। তো ভিপিনুর প্রকাশ্যে যা বলতেছে একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, সে কিন্তু এখন 300 আসনে প্রার্থী দেবে। এই মুহূর্তে বিএনপির গলার কাটা বলেন, তারেক জিয়ার জন্য ভবিষ্যতে গলার কাটা বলেন, রাইট নাও আর কি, মানে আগামী 2 বছর বিএনপিকে পচানোর জন্য বিএনপির 5% কর্মী টোকাই টাইপের, এগুলো কোনো দলেরই কর্মী হয় না, আওয়ামী লীগও ছিল, আছে, বিএনপি তো এখন এগুলো ভাইসা উঠছে। এদের কর্মকাণ্ড নিয়ে ভিপিনুর প্রতিদিন ধরেন 3 বার করে আসে, সকালে, দুপুরে, রাত্রে একটা রুটিন মাফিক বক্তব্য দিবে, আলোচনা দিবে শুধুমাত্র বিএনপির অ্যাক্টিভিটিস নিয়ে। আর আওয়ামী লীগ তো গেছে তার কথা আর বললেই কি, যেমন আওয়ামী লীগ সারা বছর বলতো সেই বিএনপি সরকার ক্ষমতায়, মানুষ বিরক্ত হয়েছে এগুলো শুনে। আরে এখন আপনি আছেন, এখনের কথা বলেন, তাই না? তো ভিপিনুরের ব্যাপারে বিএনপির নেতাকর্মী যারা আছেন বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের মন্তব্যটা কি একটু জানাবেন, যে ভিপিনুরের আসলে ওই সক্ষমতাটা আছে কিনা যে একটা সিটে পার্সোনালি পাস করে আসার, অথবা এই যে হঠাৎ করে বিএনপির পিছনে লাইগা বসলো, এটার আপনারা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। স্বাভাবিকভাবে পর বক্তব্য এবং নীতিগত অবস্থান থেকে যে কোনো রাজনীতি সচেতন মানুষ বুঝবেন যে বিএনপির সঙ্গে জামাতের একটা দূরত্ব বাড়ছে বা বেড়েছে বা বাড়ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে যে এই দূরত্ব বাড়ার কারণ কি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই দূরত্ব যদি বাড়ে বিএনপির সঙ্গে জামাতের, তাহলে এখানে লাভবান হবে কে? বিএনপি লাভবান হবে, জামাত লাভবান হবে, না তৃতীয় কেউ লাভবান হবে? তো এরকম একটা জায়গার থেকে জামাত আর বিএনপি নিয়ে আলোচনা করাটা একটু মুশকিল এই কারণে যে বিএনপি বাংলাদেশের 2টি বড় রাজনৈতিক দলের একটি। বড় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ এখন রাজনীতি থেকে একেবারেই বিচ্ছিন্ন। স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে গিয়ে তাদের প্রধান নেত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। অন্যান্য মন্ত্রীদের অনেকে গ্রেপ্তার, অনেকে গা ঢাকা দিয়ে আছেন, লুকিয়ে আছেন, কেউ দেশের বাইরে চলে গেছেন, অনেকে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একটা বড় অংশ পলাতক, উপরের দিকের নেতারা তো প্রায় সবাই পলাতক। আওয়ামী লীগ মাঠে নেই, মাঠে আছে বিএনপি, মাঠে আছে জামাত। জাতীয় পার্টিও মাঠে নেই, তার কারণ জাতীয় পার্টি আতঙ্কে আছে, ভয়ে আছে যে গত 15 বছর ধরে যে শেখ হাসিনার স্বৈরশাসন, সেই শেখ হাসিনার স্বৈরশাসনের বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। সুতরাং রাজনীতির যারা পরিবর্তনের যারা নিয়ামক শক্তি, সেই ছাত্র জনতা যদি এখন জাতীয় পার্টির উপরেও ক্ষিপ্ত হয়, তাহলে জাতীয় পার্টির জন্যও বা জাতীয় পার্টির নেতাদের জন্যও স্বাভাবিকভাবে রাজনীতি করা কঠিন হবে। সেই কারণে জাতীয় পার্টি চুপচাপ আছে, মাঠে নাই, কোথাও নাই, কোনো কথাবার্তার মধ্যেও নাই। এরকম একটা অবস্থার মধ্যে বিএনপি এবং জামাত এক ধরনের প্রতিযোগিতায় ব্যস্ত আছে। বিরোধের কারণ মোটা দাগে কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে প্রশাসন থেকে আওয়ামী লীগের লোকজন বা দলীয় লোকজন যখন বিতাড়িত হচ্ছে, তখন সেই প্রশাসনে কাদের লোক বেশি থাকলো, বিএনপির না জামাতের, অথবা বিএনপির লোকজন যেখানে বেশি স্থান পাচ্ছে, বিএনপি বা বিএনপি সমমনাদের বিএনপি সমর্থন করে এরকম ব্যক্তির সংখ্যা যখন প্রশাসন, বিচার বিভাগ বা অন্যান্য জায়গাতে বেশি সুযোগ পাচ্ছে, তখন জামাতের ভেতরে একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে যে জামাতের লোকজনদেরও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাতে, শিক্ষার গুরুত্বপূর্ণ জায়গাতে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে, বিশ্ববিদ্যালয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে জামাতের লোকজনের অবস্থান থাকতে হবে। এবং কিছু ক্ষেত্রে হচ্ছেও, তর্ক বিতর্ক চলছে যে বিএনপির ও আওয়ামী লীগের। এখানে চরিত্রগতভাবে জামাতের এই বিরোধের জায়গাটা বিশ্লেষণ করতে হলে চরিত্রগতভাবে জামাতের কিছু জিনিস বিশ্লেষণ করা দরকার। জামাত যখনই সুবিধাজনক একটা অবস্থানে থাকে, তখনই সে বিএনপির সঙ্গে এক ধরনের একটা বিরোধপূর্ণ সম্পর্কে চলে যায়। এটা অতীতে বহুবার দেখা গেছে, বিশেষ করে 96 সালের যে
আওয়ামী লীগের যে সরকার, সেই সরকারের সঙ্গে যখন জামাত যৌথভাবে আন্দোলন করেছিল, সেই সময় এটা খুব বড়ভাবে দৃশ্যমান হয়েছিল। এটা করে যে জামাতের খুব বেশি লাভ হয় তা না, কিন্তু কেন যেন জামাতের নেতাকর্মীরা বা নেতারা একটা সুযোগ পেলেই বিএনপির সঙ্গে একটা বিরোধের জায়গাতে তারা যায়। কেন যায়, যাওয়া উচিত কি উচিত নয়, সেটা আমার ব্যাখ্যা বা বিশ্লেষণ নয়। প্রশ্নটা হচ্ছে সেটা তাদের ইচ্ছা হয় তারা যায়, এটা গিয়ে লাভটা কার হয়। এ যাবৎকালের হিসেবে দেখা গেছে যে বিএনপির বিরুদ্ধে গিয়ে জামাতের কখনোই কোনো জায়গাতে লাভ হয়নি, ক্ষতি হয়েছে বহু জায়গাতে। জামাত যখন সুবিধাজনক অবস্থানে থাকে তখন সে শিবির ছাত্র দলের সাথে মারামারি করে। মারামারিতে কোনো কোনো জায়গাতে শিবির একটা সুবিধাজনক অবস্থায় থাকলেও দিন শেষে গিয়ে যদি হিসেব করতে যাওয়া হয়, ছাত্র দলের সাথে মারামারিতে শিবিরের কোনো লাভ হয় না। শিবিরের কোনো লাভ হয়েছে দীর্ঘমেয়াদে তার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তারা একটা বিরোধে জড়ায়। আর আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে, এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শিবির বা জামাত যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে এই সময়টাতে যেহেতু তারা খুব বড়ভাবে কোণঠাসা হয়েছিল, রাস্তায় আসতে পারে নাই, কথা বলতে পারে নাই, একটা তীব্র কোণঠাসামূলক অবস্থার মধ্যে ছিল। সেই কোণঠাসামূলক অবস্থা থেকে জামাত যখন সামনে এসেছে, আসার সুযোগ পেয়েছে 5 জানুয়ারির পট পরিবর্তনের পরে, তখন এসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতে জামাতের নেতারা অনেক ক্ষিপ্ত, একই সঙ্গে উৎফুল্ল, একই সঙ্গে ক্ষিপ্ত, অনেক কথা বলছেন। এই সমস্ত ক্ষিপ্ততা, কথা বলা, সোশ্যাল মিডিয়াতে এসে অন্যদের গালাগালি করা ইত্যাদি ইত্যাদি কথায় তারা তৎপর আছেন, মনে করছেন যে তারা সব কিছু পেয়ে গেছেন, আগামী দিনগুলোতে তারাই দেশ পরিচালনা করবে। এটা তাদের একটা মনোভাব। আর বিএনপি সোশ্যাল মিডিয়াতে তুলনামূলকভাবে সক্রিয়তা তাদের কম, কিন্তু বিএনপি একটা বিশাল বড় রাজনৈতিক দল, জামাতের সঙ্গে তার কোনো তুলনা চলে না। এ যাবৎকালে প্রমাণিত ভোটের হিসেবে জামাত 5-7% বেশি কখনো ভোট পায়নি। বিএনপির ভোট 30-35%, দল নেতা কর্মী সমর্থন কোনো কিছুতেই জামাতের সঙ্গে তার তুলনা চলে না। তো এরকম একটা অবস্থার মধ্যে এখন এসে বিএনপি চাইছে অতি দ্রুত নির্বাচন, জামাত চাইছে নির্বাচনের সময় আরও দেরি হোক, তাতে তার কোনো সমস্যা নেই। বিএনপি প্রত্যাশা করছে যে বিএনপি যে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়, জামাত সেই এটাকে সমর্থন করুক, কিন্তু জামাত এটাকে সমর্থন করছে না, দূরত্ব বাড়ছে। প্রকাশ্যে জামাত যে সমস্ত কথা বলছে, বিএনপি পছন্দ করছে না যে জামাত এই সমস্ত কথা বলুক। ভারতের সঙ্গে জামাত সম্পর্কগত জায়গাতে যেভাবে কথা বলছে, বিএনপি মনে করছে যে এভাবে কথা বলা ঠিক নয়। অর্থাৎ নানাবিধ কারণে বিএনপির সঙ্গে জামাতের একটা দৃশ্যমান দূরত্ব বাড়ছে। অন্যদিকে জামাতের যিনি আমির এই মুহূর্তে, তিনিও একটি বক্তব্য বলেছেন যে এক জালেম গিয়েছে, তার জায়গায় আমরা অবশ্যই অন্য জালেম চাইব না। কথাটা একেবারে সরল সহযোক্তি এবং অনেক আগে তিনি এই কথাটা বলেছেন, কিন্তু তিনি যাই বলে থাকুন না কেন, যাই বুঝাতে চেষ্টা করে থাকুন না কেন, বিএনপির যারা লোকজন তারা তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যারা শুনেছি সাধারণ মানুষ, তাদেরও বক্তব্য হলো যে তিনি সরাসরি বিএনপিকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলেছেন। এখন এগুলো তিনি কেন বলেছেন, বা বিএনপি কেন জামাতের বিরুদ্ধে বলছে, আর এখানে রয়ের প্রসঙ্গ আসছে কেন, ভারতের প্রসঙ্গ আসছে কেন? বিএনপি মনে করছেন যে এটা তাদের লোক, আলটিমেটলি এদের একটা বিরাট অংশ জামাতপন্থী। তো জামাতপন্থী যারা লোক কিন্তু বিএনপি কোটায় তারা বিএনপি মানে বিশেষ করে পুলিশের যে বড় বড় পদগুলোতে তারা দখল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, সেই সরকারের স্পষ্টতই জামাতের প্রভাব সবচেয়ে বেশি। এবং এখানে যারা সরকার পরিচালনায় যারা নিয়োজিত রয়েছেন, তারা হেফাজত সহ অন্যান্য যে সকল ইসলামপন্থী দল রয়েছে তাদের প্রতি বেশ উদার। এর ফলে প্রশাসনে যে সকল কে পয়েন্ট রয়েছে, তো সে সকল কে পয়েন্টে দেখা যাচ্ছে যে জামাতের যে সকল সমর্থক, জামাতপন্থী কিংবা ঠিক জামাতের সঙ্গে যাদের মিলে যাবে বা মিলে যায়, এইরকম লোকজন খুব দ্রুত সেখানে নিয়োগ লাভ করে যাচ্ছে। এখন এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, জামাতের কথায় হচ্ছে না জামাতের কথা ছাড়া হচ্ছে না, কিন্তু বাস্তবত এটা হয়ে যাচ্ছে। এবং এ যাবৎকালে সারা বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ পদ, সেই সচিবালয় থেকে শুরু করে আরো অনেক স্পর্শকাতর জায়গাতে স্পষ্টতই জামাতের একটি যাকে বলা হয় গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, হেফাজতের কোনো রাজনৈতিক ওইভাবে অভিলাষ আমরা ঠিক ওইভাবে কখনো দেখিনি। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে
আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে। ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে, আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে, সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। এবং মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এবং আমাদের সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম 1 to 1। এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি, আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে, এবং যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, শ্রমিকদের সাথে 1 to 1 কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের, এই গ্যাপটা আমরা রাখবো না। নিম্নতম মজুরির ব্যাপারে একটা শ্রমিকদের সবসময় একটা দাবি আছে, গত বছর এটা নিয়ে একটা বড় আন্দোলনও হয়েছিল এবং মজুরি বৃদ্ধি করা হয়েছিল, এবং এটা নিয়ে একটা ভালো সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি সেজন্য নিম্নতম মজুরি বোর্ড আছে আমাদের, সেই বোর্ড থেকে উদ্যোগ গ্রহণ করে ত্রিপক্ষীয় বৈঠক শুরু করা হবে এবং খুব দ্রুতই আমরা সেটা শুরু করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে শ্রমিকদের নিম্নতম মজুরির যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে, শ্রমিক নেতৃবৃন্দের সাথেও কথা বলে, মালিক পক্ষের সাথে কথা বলে সরকারের বিষয়ে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।